Hello and Assalamu alaikum. Welcome to the first episode of Super Brands. My name is Khairul Bashar and I'll be your host. Together with you, I'll be exploring exciting and engaging brand performance from Bangladesh, where we'll try to figure out how these brands engaged with society, delivered on their commitment and inclusivity, and of course, how they have excelled through their business growth and performances. Superbrand, the UK-based branding authority, they have been working in 90 countries over more than 30 years to identify, acknowledge, and honor excelling brand performance in different countries. Today, we have two super brands with us. One is Channel Eye, another one is Igloo Ice Cream. Now, let me introduce two distinguished guests with me. First of all, from Channel Eye, Mr. Shaikh Shiraz, Director and Head of News, Channel Eye. Then I have Mr. Shamim Ahmed, Chief Operating Officer, Igloo Ice Cream and Milk. Thank you for being with us. শুরুতেই আজকে জনাব শাইখ সিরাজ আপনার কাছে আসতে চাই। চ্যানেল আই বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করছে, যেখানে মানুষের জানার চাহিদা আছে, খিদা আছে, কিন্তু যেহেতু খুব ক্রাউডেড একটা মিডিয়াতে আমরা কাজ করি, এখানে অথেন্টিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, যেখানে চ্যানেল আই একটির পর একটি সাকসেসফুল ডেলিভারি দিয়ে যাচ্ছে। এই বিষয়টি সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন। বস্তুনিষ্ঠতার প্রশ্নে একটা সময় মানুষ খুব হাহাকার ছিল, আকাঙ্ক্ষা ছিল মানুষ সত্য খবরটি জানবে। সত্য খবরটি জানবে কথাটা এরকম যে বাংলাদেশ টেলিভিশনকে আমি ছোট করছি না, বাংলাদেশ টেলিভিশন নিঃসন্দেহে আমাদের টেলিভিশন চ্যানেলের একটা সূতিকাগার, কারণ সেখান থেকে অনেক ভালো ভালো সৃষ্টি হয়েছে, কিন্তু সংবাদের প্রতি আস্থা রাখতে পারিনি। সেই আয়ুব আমল থেকে শুরু করে আমাদের আগ পর্যন্ত আমরা দেখেছি যে যত অঘটন, দুর্ঘটনা, হরতাল, মারামারি, কাটাকাটি সব কিছুই মানুষ সন্ধ্যের সময় বিবিসি বাংলা শুনত। একদিকে বাংলাদেশ টেলিভিশন এদিকে বলছে যে হরতাল হয়নি, আর ওদিকে বিবিসি বলছে যে সম্পূর্ণ হরতাল হয়েছে। তো প্রেক্ষাপটটা এরকম যখন, সেই সময় এসে ভূমিষ্ঠ হলো বেসরকারি কিছু চ্যানেল, এবং সত্যিকার অর্থেই একটা নূতন দিক উন্মোচনা হলো একুশে টেলিভিশন দিয়ে। হ্যাঁ, তার কিছুদিন পর চ্যানেলের জন্ম। তো সেরকম একটি সময়, এটা তো অঙ্কটা খুবই স্বাভাবিক যে মানুষ সত্য খবর শুনতে চায়, নিজের ছবি দেখতে চায়, নিজের দেশকে চিনতে চায়, নিজের মানুষকে দেখতে চায়, নিজের মানুষের সাকসেসগুলো দেখতে চায়। এটাই মানুষের মৌলিক আকাঙ্ক্ষা, চাহিদা। চ্যানেলের জন্ম হয়েছিল এটার থেকেই, এবং চ্যানেলের প্রতিটা মুহূর্তেই মনে করে যে প্রত্যেকটা মানুষের জীবনের চাহিদার কথাগুলো এখানে বলা হবে। এবং সংবাদের ক্ষেত্রে আমরা খুব ভালো সংবাদ আমরা করি, এ কথা আমি বলবো না, এর চাইতে অনেক সুন্দর সংবাদ বাংলাদেশ অনেক টেলিভিশন চ্যানেলে করে। কিন্তু বস্তুনিষ্ঠতার প্রশ্নে আমরা বলতে পারি যে চ্যানেল আই সংবাদের 25 বছর আর চ্যানেল আই 27 বছর। মানে চ্যানেল আই সৃষ্টি হওয়ার 2 বছর পর সংবাদের পারমিশন পেল। এই 25 বছরের সংবাদ সময়ে এমন কোনো সংবাদ আমরা করিনি যেটার জন্য আবার ক্ষমা চাইতে হয়েছিল। সেখানে পিছিয়ে যাওয়ার সমস্যা আছে, কারণ যে গতিতে এখন সংবাদ চলছে, মানুষ তো আর টেলিভিশন খুলে বসে দেখে না, এখন চলছে রকেটের গতিতে, হাতের ভিতরে মোবাইল ফোনটিতে সেই গতিতে এসে সংবাদ দেখছে। এখন যদি ওই গতি থেকে সংবাদটা দিতে যাই আমি, তাহলে সমাজের, রাষ্ট্রের, জনজীবনের অনেক কিছুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এবং হয়েছেও। আজকে বিশেষ করে আজকাল যে মিডিয়ার কথা আপনি একটু আগে বললেন, যে এর ভেতরে বস্তুনিষ্ঠতা নিয়ে বেঁচে থাকাটা সত্যিই কঠিন। তো এই কম্পিটিশন বা এই প্রতিযোগিতাটা সুস্থ কোনো প্রতিযোগিতা আমি বলবো না। মানে সবার আগে থাকতে হবে, কিন্তু একটু পরে আপনি আবার বলবেন যে সংবাদটি প্রচার করে আমরা দুঃখ প্রকাশ করছি, এটা ঠিক না, এবং ততক্ষণে আগুন লেগে গেছে। তো এই দিক থেকে আমরা বরাবরই ছিলাম। এই তো একটা দিক। আরেকটা দিক ছিল যে বাংলাদেশের মানুষের জীবনকে নিয়ে অনুষ্ঠানের নির্মাণ, এদেশের সংস্কৃতি, এদেশের জলবায়ু, এদেশের মানুষের জীবন জীবিকা, এইগুলোকেই মুখ্য ধরে রেখেছিলাম আমরা। পাশাপাশি ইন্ডাস্ট্রিটা যখন আমাদের শুরু হয়, বেসরকারি টেলিভিশন চ্যানেলের মিডিয়া ইন্ডাস্ট্রি, তখন হাতে গোনা 2-3টি চ্যানেল, এখন তো প্রায় 40টির আরও আসবে। অতএব এখানটাতে, এই বৃহৎ ইন্ডাস্ট্রিটাতে প্রচুর মানুষের দরকার হবে, পেছনের নেপথ্যের কর্মী যেমন পর্দার কর্মী, সেগুলোকে চিন্তা করে আমরা নানান ধরনের কর্মকাণ্ড বিগত 27 বছরে করেছি, যার ফলে আজকে ইন্ডাস্ট্রিতে আপনি লক্ষ্য করবেন যে
যেদিকেই তাকান, কি ফিল্মে, কি নাটকে, কি বিজ্ঞাপন চিত্রে, আমাদেরই ছেলেমেয়েরা নানানভাবে উঠে আসা কম্পিটিশনের মধ্য দিয়ে এই বিষয়গুলোকে আমরা একদম প্রথম দিন থেকে গুরুত্ব মাথায় রেখেই আমরা আমাদের পথ চলা শুরু করি। সে কারণে হয়তো মানুষের মনের ভেতরে একটা স্থান করে নিয়েছে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে আরও শুনবো, তার আগে একটু ইগলু আইসক্রিমের কাছে আসতে চাই। 1964 সাল থেকে দীর্ঘ জার্নি, দীর্ঘ জার্নি, এবং এখানে মানুষের হ্যাপিনেসের অংশ আপনারা। আইসক্রিম মানেই একটা সেলিব্রেশন, আইসক্রিম মানে একটা হ্যাপিনেস স্প্রেড করা। ওই জায়গা থেকে যদি একটু বলতেন আপনাদের কি মাইলস্টোন এবং এই দীর্ঘ সময় যে মানুষের চাহিদা পূরণ করা, সেই জার্নিটা সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। 1964 থেকে শুরু করে আমি একটা উদ্যোক্তার কথা বলি, যিনি উদ্যোগটা নিয়েছেন, আব্দুল মোনেম লিমিটেড উদ্যোক্তা ছিল জনাব আব্দুল মোনেম। আপনারা ওনাকে অনেকেই চিনেন। মেইনলি আমাদের তো বিজনেস আসলে কনস্ট্রাকশন কোম্পানি। তো তখনকার সময় উনি ভাবলেন যে বাংলাদেশের মানুষের জন্য আর কি করা যায়, কারণ কনস্ট্রাকশন ওরকম ব্র্যান্ডটা থাকে না যে ব্র্যান্ড সবাই চিনবে, এরকম জানবে, এরকম জানে না, বাট বড় বিজনেস, হাই টার্নওভার বিজনেস। তখন উনি চিন্তা করলেন যে বাংলাদেশ গভর্নমেন্টের ছিল ইগলু ব্র্যান্ডটা আর কোকা-কোলা, তো দুইটাই উনি কী করলো, তখন গভর্নমেন্ট থেকে নিয়ে নিল, গভর্নমেন্ট যখন অপশন দিল। এরপর থেকে উনি যে প্ল্যানিংটা করেছে যে না মানুষের জন্য কিছু করব, তো উনি একদম শুরু থেকেই যে নাম্বার ওয়ান, ওনার একটা স্ট্র্যাটেজি ছিল যে নাম্বার ওয়ান হইতে হবে সব কিছুতেই, বেস্ট কোয়ালিটি হইতে হবে। সো ওরকমভাবে উনি ওনার টিমকে গাইড দিয়েছে। তো 1964 থেকে শুরু করে ধীরে ধীরে পথ চলা, 1991-এ এসে উনি আরেকটা ঢাকার যে ফ্যাক্টরিটা সেটা করলো। এরপর থেকে আর পিছিয়ে থাকাতে হয় নাই আসলে, এরপর থেকেই তো লিডিং ব্র্যান্ড আমরা 2000 সাল থেকে তো কন্টিনিউয়াসলি নাম্বার ওয়ান ব্র্যান্ড, হাইয়েস্ট মার্কেট শেয়ার নিয়ে চলছে। এর পিছনে মূলত উনি যেটা করতো আসলে, উনি আমাদেরকে আমি তো 2012 সাল থেকে আছি, সবাইকে ডেকে নিয়ে একটা কথা বলতো যে ফুড ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে, কোকার ক্ষেত্রে, আইসক্রিমের ক্ষেত্রে, ইগলু ফুড, ইগলু ডেয়ারি আছে, যে তুমি যে জিনিসটা করবা সেটা বেস্ট কোয়ালিটি করবা এবং সবসময় আমাকে এনে দিবা, আমি যদি খেতে পারি, আর তোমার বাচ্চাদেরকে দিবা, তোমার বাচ্চা থাকলে প্রথম আমাদেরকে খাওয়াবা, যদি আমাদেরকে খাওয়াতে পারো ভালো মনে করে, তখন মানুষকে দেবা। এবং সেটা করতে গিয়ে আমার যত টাকা আমি ইনকাম করেছি কনস্ট্রাকশন বা অন্য বিজনেস থেকে, সেটা তুমি নষ্ট করলেও আমি তোমাকে কখনো জবাব চাইবো না। কিন্তু সেটা যদি না করো, কম্প্রোমাইজ করো কোয়ালিটি, তখন আমি আল্লাহর কাছে আসরের দিন বলবো যে আল্লাহ ও দায়ী, আমি দায়ী না। সো আপনি দেখেন যে একজন উদ্যোক্তা ওই জায়গাটাতেই কিন্তু আমাদের কোর ভ্যালুস, মানে আজকে এই কোয়ালিটি, এই জনপ্রিয়তা, টপ অফ মাইন্ড ব্র্যান্ড পজিশনিং, ওই শুধুমাত্র ওনার ওই চিন্তাভাবনা থেকে আমরা আজকে ধরে রাখতে পারছি। এগুলো আপনি জানেন প্রেফার্ড ব্র্যান্ড ফর কোয়ালিটি, কনসিস্টেন্সি অ্যান্ড ইনোভেশন। চমৎকার। একজন মানুষের আদর্শ এবং তার যে ফিলসফি, সেটিকে আপনারা এখনো ধরে রেখেছেন। রাইট, হ্যাঁ, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এটা ক্যারি ফরওয়ার্ড করাটাও একটা বড় দায়িত্বের কাজ, যেখানে এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু, জি, যে আইসক্রিম 64 সালে আইসক্রিমকে চিন্তা করেছে, অ্যাবসলিউটলি, তাই না? প্যাক ব্র্যান্ড, মানে একটা ব্র্যান্ড আইসক্রিম চিন্তা করেছে। আজকেও একটা পত্রিকায়, ওনারা জাতীয় পত্রিকাতে পড়ছিলাম যে আগামী বছর সারা পৃথিবীতে আইসক্রিমের বাজার কত টাকার হবে। ওই অ্যানালাইসিসগুলো হ্যাঁ আমরা করি, ওইভাবে আমাদের ক্যাপেক্সে ইনভেস্টমেন্ট হয়, এক্সপানশন হয়। বাংলাদেশে জানেন যে একসময় তো ইউটিলিটি একটা বড় ক্রাইসিস ছিল, সেটা এখন সমাধান হয়ে গেছে, রাস্তাঘাট অনেকটাই সমাধান হয়েছে। সো আমাদের চ্যানেল অফ ডিস্ট্রিবিউশনটা কিন্তু এখন অনেক বড় হয়েছে। মার্কেটও বাংলাদেশে যদি বলেন যে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি অ্যানুয়াল গ্রোথ কনসিস্টেন্টলি 15%-এর বেশি, রাইট, হুইচ ইজ হিউজ একটা ব্র্যান্ডের জন্য। আপনার কাছে আবারও ইগলুর গল্প শুনতে চাইবো। জনাব শাইখ সিরাজ, এখন আমরা নিউ মিডিয়ার একটা উত্থান দেখছি সবখানে। এই নিউ মিডিয়ার উত্থানের ক্ষেত্রে দেখছি সিটিজেন জার্নালিজমের মতো জার্নালিজম তৈরি হয়েছে। যে কারো হাতে একটা স্মার্টফোন থাকে, সে নিউজ করতে পারে, সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার করতে পারে। একদিকে যেরকম তাৎক্ষণিকতা তৈরি হয়েছে, অন্যদিকে মিস ইনফরমেশনের একটা স্প্রেড আমরা দেখছি। সো এখানে চ্যানেল আই বিং 27 ইয়ার্স ওল্ড একটা এন্টিটি, যাদের উপরে অনেক ভরসা আস্থার জায়গা আছে মানুষের, আপনাদের জন্য ডিজিটালাইজেশনটা যেরকম জরুরি, একই সাথে মিস ইনফরমেশনের বিরুদ্ধে যুদ্ধ করাটাও জরুরি, কারণ মানুষ অনেক বেশি এক্সপেক্ট করে আপনাদের কাছ থেকে। ঠিক এই জায়গাটাতে চ্যানেলে কি করছে? সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন হবে, এটা খুব স্বাভাবিক। মানুষ সব কিছুই মানুষ খুব সহজে পেতে চাইবে, এবং তাই হচ্ছে। যেমন একটা সময় যখন টেলিভিশনের, আপনারা বলছেন, যদি আমি প্রজন্মকে নিয়ে কথা বলি, যে আমরা বলছি অনুষ্ঠান নির্মাণ করছি, আপনি বলছেন কন্টেন্ট তৈরি করছেন, দুটো কিন্তু একই জিনিস। মৌলিক জায়গাটা দিয়ে প্রশ্ন, মৌলিকত্বের কোথায় আপনি আছেন। ওই একই টেলিভিশন সেটটা,
ওই টেলিভিশনে আমি দেখছি আমার পছন্দের একটা নাটক আমার দেশের, আমার সন্তান ওই একই টেলিভিশন সেটে দেখছে তার পছন্দ মতো গ্লোবাল একটা কন্টেন্ট। আমি বোঝাতে পেরেছি জিনিসটা? তো এইরকম এই জায়গাটাতে বিভেদ, আর কিছু না। কিন্তু এটাকে আপনি রুখতে পারবেন না, এটা বাড়তেই থাকবে। একটা সময় এসে এই জায়গাটা আবার পরিশীলিত জায়গায় আসবে। কিন্তু মাঝখানের এই যে ঝড়টা, এটাকে ঝড় বলবো না কি বলবো, যদি এআই সব করে দিতে পারে তাহলে আমার দরকারটা কি? এআই তো আল্লাহ সৃষ্টি করেনি, আমাকে আল্লাহ সৃষ্টি করছে আশরাফুল মাখলুকাত হিসেবে। আমার মাথার ভেতরে জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়ে দিয়েছে, আমি সেইটা দিয়ে আমি আমার জিনিসটা তৈরি করবো। আর আপনি একটা যন্ত্র সামনে নিয়ে আসলেন, চাপ দিলেন, একটা গানের কথা লিখে ওই লিরিকে হাজারো সুর পেয়ে গেলেন। আপনি সৃষ্টিটা করলেন। ব্যক্তিগতভাবে আমার ওই জায়গাটা বিভেদ। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে এসে টিকে থাকার জন্যে চ্যানেল আই, সোশ্যাল মিডিয়া বা নিউ মিডিয়ার প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে বড়। কারণ আমাদের কাছে যে পরিমাণ আপনাদের ভাষায় কন্টেন্ট বা লাইব্রেরি আছে, সেটাকে আমি ছাড়লেই আমার কন্টেন্ট বানাতে হবে না। কিন্তু তড়িৎ গতিতে আপনি যেতে গেলে যেমন একটা হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে, একইভাবে আপনার হাজার বছরের একটা সংস্কৃতির কথা আপনি বলছেন এই ভূখণ্ডের, এটাকে আপনি নিউ মিডিয়ার কারণে একটা ধ্বংসের মধ্যে ফেলে দিন, আবার যখন ফিরে আসবে তখন এটাকে আবার টেনে এনে একটা জায়গায় দাঁড় করাতে আবার এতগুলো সময় লাগবে। তাহলে প্রশ্নটা থাকে, আপনি কি এটাকে আটকে দেবেন? না, আটকানোর সুযোগ নেই। কারণ প্রযুক্তিটা এরকম, আপনি আপনার হাতে ওটা থাকলে, আপনি এক্সেস থাকলে আপনি ওটা পাবেন। তাহলে সারা পৃথিবীরই সংস্কৃতির একটা বড় ধরনের ধ্বংস হচ্ছে। ওইখান থেকে কি চ্যানেলে এটাকে কোনোভাবে ভাবছে যে আমরা যেভাবে করছি, আমি আপনাকে বলি, আমরা যেভাবে করছি, আমরা আমাদের এই ভূখণ্ডের বা আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে লালন করে এর ভেতর থেকে যতটুকু নিউ মিডিয়ায় বা কন্টেন্ট তৈরিতে করা যায় সেটাকে আমরা করি। রাইট। কারণ চ্যানেলাই হয়েছিল সেভাবেই যে আমি আমার রং, আমার পতাকা, আমার অস্তিত্ব, আমার মুক্তিযুদ্ধ, আমার ইতিহাসকে ধারণ করে আমি সব কিছু করি। নিউ মিডিয়া তো আমি আমার সেইটাকে ধারণ করি, আমি আমার করব, যাতে করে আমি অন্যের জন্য লেসন হতে পারি। রাইট। আমি জনাব শাইখ সিরাজের কথার সূত্র থেকে আসতে চাই যে আইসক্রিমের ধারণাটা কিন্তু অনেক পশ্চিমা, এবং এটাকে যখন আপনি লোকালাইজড করছেন, বাংলাদেশের একটা নিজস্ব টেস্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন, যেটা আসলে আমাদের না, এই ক্ষেত্রে কি ধরনের ইনোভেশন বা কি ধরনের এফোর্ট ছিল যেটা থেকে আপনি আইসক্রিমের ধারণাটাকে লোকালাইজড করতে পেরেছেন? বাশার, আপনি কি আইসক্রিমের কথা বলছেন না আইসক্রিমের কথা বলছেন? আইসক্রিম। আচ্ছা, আইসক্রিমের সাথে মিলে যাচ্ছে, আইসক্রিম আর আইসক্রিম। ওইটা আইসক্রিম। নিউ মিডিয়ার আমাদের যেটা প্ল্যাটফর্ম ওটিটি, ওইটাও সবাই আইসক্রিম। আমরা লোকালাইজেশনের ব্যাপার যেটা বললেন, আমরাও কিন্তু ধরে রাখতে চেষ্টা করি, কারণ আমাদের টেস্ট, আমাদের সবকিছু একটু আলাদা। তো আপনি দেখবেন আমরা তো কন্টিনিউয়াসলি ইনোভেশন করি। এর মধ্যে দই তো আসলে আমাদের টেস্ট, এটা গরমে। তো দই আছে, নবী মিঠাই, ক্ষীরমালাই, শাহী কুলফি, যেগুলো কিন্তু আমাদের পশ্চিমা না। রাইট। সো আমরা কিন্তু আইসক্রিমের মাধ্যমে এগুলো নিয়ে আসছি এবং ভালো সাড়া পেয়েছি। অনেক ডাইভার্সিফিকেশন। আমরা লোকাল যে টেস্টগুলো, লোকাল যে আমাদের ট্রেডিশনগুলো, আমাদের যে গরমে টেস্ট, আমরা সবসময় চেষ্টা করি আমাদের ইনোভেশনের একটা বড় পার্ট হচ্ছে এটা আমরা কনসিডার করি। এবং সেভাবেই কিন্তু আপনি দেখবেন যে লোকাল অনেকগুলো আইসক্রিম, লোকাল টেস্ট, লোকাল নাম দিয়ে আমরা বের করেছি, এবং একটা ভালো রেসপন্সও আছে, কারণ একটা কনজিউমার বেজ আছে সেটার জন্য। তো আমরা সবসময় কনজিউমারকে টার্গেট করি, কী ধরনের কনজিউমার আছে, অ্যান্ড লো ফ্যাট আইসক্রিম, লেস সুগার, বা লোকাল যে গভর্নমেন্ট টেস্টগুলো আছে। তো ওইখান থেকে কিন্তু এখন দেখবেন আমাদের রসমলাই আইসক্রিম আছে। সো রসমলাইটা আমরা জানি আমাদের এখানে খুবই প্রিয় মানুষের, তো সেটাও কিন্তু আমরা আইসক্রিমে কনভার্ট করেছি। আমরা টি করেছি, আমরা কফি করেছি, লোকাল টির মতো করে আইস টি করেছি। সো এটা আমাদের একটা কন্টিনিউয়াস এফোর্ট আছে ইনোভেশনে। আমরা সবসময় কনসিডার করি যে লোকাল টেস্টকে, লোকাল গভর্নমেন্ট যে টেস্টটা আছে সেটাকে কীভাবে অ্যাডপ্ট করা যায়। চমৎকার। যেরকম শামীম আহমেদ বলছিলেন যে তাদের যে কনজিউমার এবং ডেমোগ্রাফি বুঝে তারা
তাদের প্রোডাক্টগুলোকে ডাইভার্সিফিকেশন করেছেন এবং অনেক লোকালাইজড ভার্সন আমরা দেখলাম। আমরা জানি যে চ্যানেল আইয়ের ক্ষেত্রেও একটা পার্টিকুলার কনজিউমার গ্রুপ বা ভিউয়ার্স গ্রুপ আছে যারা চ্যানেল আইয়ের উপরে অনেক আস্থা রাখে বা ভরসার জায়গা রাখে। টু বি মোর স্পেসিফিক, আপনি কৃষি নিয়ে একটা বিপ্লব করে ফেলেছেন বাংলাদেশে। কৃষি বরাবরই ছিল, কিন্তু এটাকে যে এইভাবে তুলে আনা যেতে পারে, সবার সামনে সারফেস করা যেতে পারে, এই ভাবনাটা আমাদের চ্যানেল আইয়ের যে স্ট্র্যাটেজি, কন্টেন্টের স্ট্র্যাটেজি, ওইখানে কিভাবে এটা ভ্যালু এডিশন করছে বা কি সার্ভ করার আসলে চেষ্টা করছেন এখান থেকে? প্রথমে বলছিলাম যে দেশের মানুষের প্রয়োজন, দেশের মানুষের চাহিদা, দুটো বিষয়। একটা হচ্ছে যে বাই 2050, হিসেবটা একটু এদিক ওদিক হবে, 45 or 50 সামথিং, বলা হচ্ছে যে গ্লোবালি 60 to 70% মানুষ শহরে বসবাস করবে। তো 70% মানুষ যদি শহরে বাস করে তাহলে শহরের পরিধি বাড়বে, গ্রামের পরিধি কমবে, স্বাভাবিক হিসেব। তাহলে এই যে শহর যে বাড়ছে, শহর বাড়ছে, গ্রামের উৎপাদন, কৃষি জমি, নদী নালা, খাল বিল এগুলাতে গ্র্যাব করেই শহর বাড়ছে। তাহলে 70% শহরে জীবনযাপন করা মানুষের খাদ্য 30% গ্রামে বসবাস করা মানুষের জায়গা থেকে আসবে না। তো শুরু করেছিলাম আমি সেই কাজি পেয়ারা থেকে, যে ছাদে ড্রামে কাজি পেয়ারা লাগানো যায়। এখন সেটা বলছিলাম যে ছাদ বাগান, কিন্তু এখনকার এটাকে বলছি ছাদ কৃষি, কারণ এটা প্রয়োজন, এটার বাহারি বা এটা আনন্দের বিষয়, এটা হচ্ছে প্রয়োজনের বিষয়। এবং এটার সাথে যে আপনি আপনার বেড়ে ওঠা প্রজন্ম, ঘরের সন্তানদেরকে সম্পৃক্ত করছেন, যে এখান থেকে জন্ম নেয়া, ইট পাথরের উপরে পা রাখছে, গাড়িতে দিয়ে ক্লাসে চলে যাচ্ছে, ওর সাথে তো মাটির কোনো সংশ্লিষ্টতাই নেই। মাটিকে টাচ করুক, বুঝুক যে এই মাটির শক্তিটা কোথায়। এই সমস্ত অনেকগুলো প্রেক্ষাপট আছে ছাদ কৃষির, যে কারণেই এই মোটিভেশনটা এবং এটা বাড়ছে। দেখুন, একটি বাণিজ্যিক চ্যানেল হওয়ার পরেও আমাদের এমন অনেক অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানগুলো আমাদের কোনো বাণিজ্যের জন্য আমরা করি না, ওইটা টোটালি আমাদের নিজস্ব দায়িত্বশীলতা থেকে করি, এবং আমাদের প্রকৃতি ও জীবন, জি, এটা বিশাল একটা অনুষ্ঠান। তারপর একসময় ছিল স্বর্ণ কিশোরী, জি, হ্যাঁ, বাংলা মেয়েদের স্বাস্থ্য ইস্যু নিয়ে। এইগুলি তো আমাদের হতেই থাকে, হতেই আছে, থাকবে। রাজনৈতিক, বাণিজ্যিক নানান অনুষ্ঠানের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল অনুষ্ঠানগুলো আমরা সবসময় করছি, করব, এটা ধারাবাহিকতা। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আসলে যে সম্পূরক প্রশ্নটা করতে চাচ্ছিলাম, যে চ্যানেল আই তার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সামাজিক যত্নবান একটা দায়িত্ব পালন করে। আমি যদি বলি ফরিদুর রেজা সাগর, তিনি শিল্পী কলা কুশলীদেরকে যেভাবে একটা হোম দিয়েছেন, চ্যানেল আই তো সবার জন্য হোম হয়েছে, এবং আমাদের সংস্কৃতির মূল ধারাকে যেভাবে চ্যানেল আই লালন পালন করছে, প্রত্যেকটি জায়গা থেকে যত্নের ছোঁয়াটা পাওয়া যায়, যেটা একটা সোশ্যাল কমিটমেন্টের কথা। আপনি তো বাণিজ্য নিয়ে সবচেয়ে বেশি কথা বলছিলেন প্রথম থেকেই, তো আমি বলি যে আজকে এতগুলো টেলিভিশন চ্যানেলে এবং তার সাথে তো সোশ্যাল মিডিয়া আছে, দেখেন একটি চ্যানেলে বিজ্ঞাপনের যে বাণিজ্যিকায়ন কিভাবে হতে পারে, কিভাবে হলে চ্যানেলটি সাস্টেইন করবে, এই কর্মপরিকল্পনাগুলো কিন্তু সাগরেরই করা। একটি টেলিভিশন চ্যানেল বাণিজ্য করে কী করে টিকে থাকবে? ইটস এ হিউজ জব এরকম একটা মার্কেটিং সিস্টেম ব্যবস্থার ভিতরে, বাট ওইটা খুব সফলতার সাথে করেছে। চমৎকার, কোনো সন্দেহ নেই। চমৎকার। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা আসলে আপনি করেছেন, মেইনলি আমরা তো সবাই রিকগনিশন চাই। আসলে সুপার ব্র্যান্ড কিন্তু একটা রিকগনিশন, প্রতিটা কাজে আমি যে কাজ করছি সেটারও আমি রিকগনিশন চাই, প্রতিটা হিউম্যান বিং আসলে একটা রিকগনিশন চাই। তো কৃষকদের ক্ষেত্রে আপনি কিন্তু খুব সফলভাবে সেটা করেছেন। কৃষকদের ওরকম রিকগনিশনের কোনো প্ল্যাটফর্ম ছিল না, অনেক ধরনের অ্যাক্টিভিটিস ওদের সাথে মিশে গিয়ে আপনি করেছেন, যেটা কিন্তু ওরা নিজেদেরকে ফিল করেছে। সো ওইটা কিন্তু ওদেরকে ইন্সপায়ার করেছে কৃষিতে আরও মনোযোগ দেওয়ার। নিঃসন্দেহে আজকে তরুণরা তো, গ্রামের তরুণ যারা, তারা কৃষকের ছেলে, সেই কৃষি করবে, তার কোনো বিকল্প নাই। কিন্তু ঢাকার শহরে নর্থ সাউথে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে কৃষিতে আসবে, গরুর খামার করবে, শাকসবজি, এটা তো ভাবতে স্বপ্নেও দেখেনি কেউ। তো সেই তো আজকে তো বাংলাদেশে পোলট্রি বলেন, পোলট্রি ইন্ডাস্ট্রি বলেন, ফিশারি ইন্ডাস্ট্রি বলেন, লাইভ স্টক বলেন, বিফ ফ্যাটেনিং বলেন, হাই ভ্যালু এগ্রিকালচার ক্রপ যেগুলো করছে, সব শিক্ষিত তরুণদের হাত দিয়ে, সব এই প্রজন্মের ঢাকার শহরের বা শহরে জন্মানো ছেলেমেয়েরা করছে। এটা তো এটা হিউজ। এদের হাতে যখন এগ্রিকালচারটা, মানে প্রযুক্তি সমৃদ্ধ এগ্রিকালচারটা এসে পড়বে, তখন তো এটা একটা বুম হবে, এটা চিন্তাই করা যায় সেটা। সো মিস্টার শামীম আহমেদ, হোয়াট ডাজ ইট মিন ফর ইউ, এই যে সুপার ব্র্যান্ড হলেন আপনারা, এটা কি অর্থ বহন করে আপনাদের জন্য?
সুপার ব্র্যান্ড, এই যে একটু আগে বললাম যে রিকগনিশন, সুপার ব্র্যান্ডটা আসলে আমাদের ক্রেডিবিলিটিকে একটু বুস্ট করবে, সব কিছুই তো একটা স্ট্রেংথ বাড়ায়। আপনি জানেন আমরা একটা প্রোডাক্ট, একটা সার্ভিস আমরা দিচ্ছি, সেখানে অনেকগুলো প্যারামিটার আছে, অনেকগুলো বার্গেনিংয়ের জিনিস আছে, যে ট্রেড প্রমোশন হিউজ দিতে হয়। যখন একটা ব্র্যান্ডের সাথে আরও কিছু রিকগনিশন থাকবে, সুপার ব্র্যান্ড, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড, এই ধরনের আরও কিছু অ্যাওয়ার্ড থাকবে, তখন কিন্তু আমাদের ট্রেড প্রমোশনে আমরা একটা বার্গেন করতে পারি আমাদের চ্যানেল পার্টনারদের সাথে। সো এটা তো একটা আছেই, কনজিউমাররা একটু ফিল করে যে না সুপার ব্র্যান্ড, কনজিউমার পজিশনিংটা আরেকটু স্ট্রং হয়। রাইট। সো এই সবগুলোতে আসলে ব্র্যান্ড রিকগনিশন সবসময় কাজে আসে। সুপার ব্র্যান্ডও সেম, আমাদের ক্রেডিবিলিটি বুস্ট করেছে, কনজিউমারদেরকে আরও স্ট্রংলি পজিশন করেছে, ওদের টপ অফ মাইন্ড পজিশনটা স্ট্রং হয়েছে, চ্যানেল পার্টনারদের সাথে আমাদের নেগোসিয়েশন পাওয়ার বেড়েছে। সো সেখানে প্রফিটেবিলিটিতেও সেটার কিন্তু ইম্প্যাক্ট আছে, যে আমরা হিউজ ট্রেড প্রমোশন আর দিতে হচ্ছে না। রাইট, রাইট। জনাব শাইখ সিরাজ, সেম কোয়েশ্চেন টু ইউ। সুপার ব্র্যান্ডস হওয়া এটা প্রথম না, কনজিকিউটিভ ইয়ার্সে চ্যানেল আই হচ্ছে এটা। হোয়াট ডাজ ইট মিন ফর ইউ? দেখুন, একজন ব্যক্তি কিংবা একটা প্রতিষ্ঠান যাই হোক, সে যখন কাজ শুরু করে সবারই একটা চিন্তা থাকে যে আমি ভালো কাজ করব, বা আমি যে পণ্যটি তৈরি করছি সেই পণ্যটি মানুষের কাছে গ্রহণযোগ্য হোক, বা আমি যে অনুষ্ঠানটি নির্মাণ করছি সেটা গ্রহণযোগ্য হোক। এই চিন্তা নিয়েই কিন্তু প্রত্যেকটা মানুষই কাজ শুরু করে। এখন এই শুরু করার পর থেকে শেষ অবধি না, দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তার এই যে ডেডিকেশনটা, যেই ডেডিকেশনে শুরু করলো, এখানে তার কর্মনিষ্ঠা আছে, একাগ্রতা আছে, সততা আছে, সব কিছু মিলিয়েই তো হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে সে নানান প্রশংসায় প্রশংসিত হয়। সুপার ব্র্যান্ড হওয়ার জন্য চ্যানেল আই তৈরি হয় কিংবা এগুলো তৈরি হয়নি, তার কর্মনিষ্ঠাতে সুপার ব্র্যান্ড তাকে মনে করেছে, স্বীকৃতি দিয়ে এটা স্বীকৃতি দেওয়া দরকার। এটাই হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান সবার ক্ষেত্রে প্রযোজ্য। নিঃসন্দেহে চ্যানেল আই সুপার ব্র্যান্ড একটা আন্তর্জাতিক একটা স্বীকৃতি, খ্যাতি হয়েছে। এটা নিঃসন্দেহে চ্যানেলের জন্য একটা ব্র্যান্ডকে ভ্যালু করলো, অ্যাড করলো। এবং চ্যানেল আই তো কয়েকবার, 5 বার বোধ হয় সুপার ব্র্যান্ড হয়েছে। তো এটা সুপার ব্র্যান্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ মনোনীত করার জন্যে। আর চ্যানেল আই তো অবশ্যই এটা ওন করে, নিঃসন্দেহে খুব সম্মানিত হয়। অনেক ধন্যবাদ জনাব শাইখ সিরাজ, জনাব শামীম আহমেদ, আপনারা আজকে আমাদের সুপার ব্র্যান্ডসের সাথে যুক্ত হয়েছিলেন। অনেক ইন্সপায়ারিং গল্প আপনাদের কাছ থেকে শুনেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন যে একটা ব্র্যান্ড কিভাবে সুপার ব্র্যান্ডস হয়ে ওঠে। শুধুমাত্র নিয়মিত যে কাজগুলো আছে সেগুলো করে গেলে আমরা হয়তো বা আমাদের দায়িত্ব শেষ করতে পারি, কিন্তু এই দায়িত্বের বাইরে গিয়েও সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে প্রকৃতির জন্য, মানুষের জন্য, বিজনেসের জন্য অনেক এক্সট্রা কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, যেটি উজ্জ্বল দৃষ্টান্ত চ্যানেল আই এবং ইগলু আইসক্রিম। আশা করি আপনারা উপভোগ করেছেন। নেক্সট এপিসোডে যখন আমি আবারও ফিরে আসছি, তখন নতুন সুপার ব্র্যান্ডসের গল্প থাকবে আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।